2024 সালের ডিসেম্বর মাস। অঙ্কুর নাথ পেশায় একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। একদিন ইনস্টাগ্রামে লাইভে এসে উনি জানান, আজ মনটা খুব খারাপ। তার কিছু সময়ের মধ্যেই লাইভে সবার সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। লাইভ চলছিল, ফলোয়াররা দেখছিলেন, কেউ কমেন্ট করছিল, কেউ ভয় পাচ্ছিল, কিন্তু কেউ তাকে থামাতে পারেনি। এটা কি শুধুই ব্যক্তিগত হতাশা, নাকি ইনফ্লুয়েন্সার কালচারের নির্মম বাস্তবতা? আজ আমরা সেই অন্ধকার দিকেই চোখ রাখব, যেখানে সোশ্যাল মিডিয়ার আলো ঝলমলে জগতে লুকিয়ে আছে চাপ, প্রতিযোগিতা, মানসিক ভাঙন, মিথ্যা জীবনযাপন আর ক্ষতিকর বাজার নীতি। ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার মানে এমন একজন ব্যক্তি যার সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য অনুসরণকারী আছে এবং যার কথায় বা কাজে অনেকে প্রভাবিত হয়। তারা ট্রেন্ড তৈরি করেন, পণ্য প্রচার করেন এবং অনেক সময় জীবনধারা নির্ধারণেও ভূমিকা রাখেন। হল কালচার হলো এমন এক প্রবণতা যেখানে মানুষ শপিং করে তা ভিডিও করে দেখায়। কত কিছু কিনেছে, কোথা থেকে কিনেছে। এই সংস্কৃতি কেবল কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এক ধরনের আমি কতটা ভালো আছি দেখানোর প্রতিযোগিতা। এই সংস্কৃতি মানুষকে শেখায়, যার বেশি আছে সেই বেশি সুখী, যার ব্যাগে যার হাতে আইফোন সেই সফল। এর ফলে অনেকে হতাশায় ভোগে। আমার যদি এত কিছু না থাকে, তবে আমি যেন এই সমাজের চোখে মূল্যহীন। মিথ্যাও এখন বিক্রি হয়। অনেক ইনফ্লুয়েন্সার এমনভাবে পণ্য প্রচার করেন যেন সেটি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু বাস্তবতা হলো তারা হয়তো সেই পণ্য কখনোই ব্যবহার করেননি। তারা প্রচার করেন নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী, শুধুমাত্র স্পন্সর অর্থের বিনিময়ে। এই ধরনের প্রচারই হলো ডিসিপটিভ মার্কেটিং। সত্য গোপন করে ভোক্তাকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করা হয়। দুঃখজনকভাবে অনেক সময় এই মিথ্যা প্রভাবিত করে লাখো অনুসারীকে। এমনকি কেউ বিপজ্জনক বা অকার্যকর প্রোডাক্ট ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হন। বিখ্যাত বিউটি ইনফ্লুয়েন্সার বেল গিবসনের কেলেঙ্কারিও তার প্রমাণ, যিনি দাবি করেছিলেন যে তার ক্যান্সার নিরাময়ে প্রাকৃতিক পদ্ধতি কার্যকর হয়েছে। পরে জানা যায় তিনি কখনো ক্যান্সারে আক্রান্তই হননি। ইনফ্লুয়েন্সার হন বা সাধারণ ব্যবহারকারী, কেউই সাইবার বুলিং থেকে নিরাপদ নন। একটি নিরীহ ভিডিওর নিচেও মন্তব্য দেখা যায়, তুই নাটক করিস, তোর মতো লোকদের মরেই যাওয়া উচিত, এটা আর কে দেখতে চায়? এই সব মন্তব্য মানসিকভাবে মানুষকে গুঁড়িয়ে দেয়। সাধারণত এদের পেছনে থাকে বেনামি অ্যাকাউন্ট, মুখহীন এক শ্রেণী, যারা বিশ্বাস করে ইন্টারনেটে সবকিছু বলার অধিকার রয়েছে। 2022 সালের একটি পিউ রিসার্চ জরিপ অনুযায়ী 18 থেকে 29 বছর বয়সী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে 64% মানুষ কোনো না কোনো পর্যায়ের সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। এই বাস্তবতা কাউকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়, যেমনটা ঘটেছিল মেগান মেয়ার নামক এক কিশোরীর ক্ষেত্রে, যিনি মিথ্যা পরিচয়ে চালানো এক বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেন। একজন ইনফ্লুয়েন্সার একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আয় করছেন হাজার টাকা। ব্র্যান্ড, এজেন্সি, পিআর কোম্পানিগুলো এখন ফলোয়ার সংখ্যার ভিত্তিতে মূল্য নির্ধারণ করছে। 2025 সালের এক বাজার বিশ্লেষণ অনুযায়ী গ্লোবাল ইনফ্লুয়েন্সার মার্কেটের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 25 বিলিয়ন। ফলে আজকের কন্টেন্ট নির্মাতার লক্ষ্য অনেক সময় থাকে, সত্য বলি না বলি, ভাইরাল হব কিভাবে। যেখানে ক্লিকবেইট শিরোনাম, ভুল তথ্য বা অতিরঞ্জিত প্রতিক্রিয়া বেশি এনগেজমেন্ট আনে, সেখানে সত্য ধীরে ধীরে ব্যবসার প্রতিযোগিতায় হেরে যায়। অনেক ইনফ্লুয়েন্সার তাদের সময় ও সৃজনশীলতাকে বলি দিয়ে শুধুই ট্রেন্ড বা ব্র্যান্ডের পেছনে ছুটছেন, কারণ সেখানে অর্থ আছে, কিন্তু হয়তো অর্থের বিনিময়ে হারিয়ে যাচ্ছে তাদের স্বতঃস্ফূর্ততা, বিশ্বাসযোগ্যতা ও মানসিক শান্তি।
আজকের সোশ্যাল মিডিয়া তৈরি করছে এমন এক সৌন্দর্যমান যা বাস্তব নয়। অনেক ইনফ্লুয়েন্সার নিজেদের শরীরকে পুঁজি করে অর্ধনগ্নতা বা আবেদনময়ী ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করেন, কেবল লাইক আর ফলোয়ার বাড়ানোর জন্য। এই অ্যাডাল্ট ঘেঁষা কন্টেন্টগুলো কম বয়সী ছেলেমেয়েদের কাছেও সহজে পৌঁছে যায়, তাদের বিপদগামী করে। তরুণ তরুণীরা মনে করছে, আমি হয়তো যথেষ্ট না। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুযায়ী এই পারফেকশন ইমেজ রিটাস্ট কন্টেন্ট মানসিকভাবে বিষিয়ে তোলে। এতে জন্ম নেয় বডি ডিসমরফিয়া, লো সেলফ এস্টিম, নিয়ন ডিসঅর্ডার ইত্যাদি। আপনি ইনফ্লুয়েন্সারের গ্লোয়িং স্কিন দেখেন, কিন্তু দেখেন না সেদিনকার মানসিক চাপ, বডি শেমিং কমেন্ট আর সাজিয়ে রাখা সেই প্রোফাইলের পেছনে লুকিয়ে থাকা একাকিত্ব। একজন ইনফ্লুয়েন্সার একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আয় করছেন হাজার হাজার টাকা। ব্র্যান্ড, এজেন্সি, পিআর কোম্পানিগুলো এখন ফলোয়ার সংখ্যার ভিত্তিতে মূল্য নির্ধারণ করছে। এটাই আজকের অ্যাটেনশন ইকোনমি। আপনি হয়তো ভাবছেন আপনি ফ্রি কন্টেন্ট দেখছেন, কিন্তু আদতে আপনি নিজেই পণ্য। প্রত্যেকটি লাইক, স্ক্রোল, থামা, দেখার সময় সবই রেকর্ড হচ্ছে। এআই অ্যালগোরিদম সেটি বিশ্লেষণ করছে। এরপর আপনাকে দেখাচ্ছে এমন কন্টেন্ট যা আপনার সময় ধরে রাখবে, মনোযোগ আটকে রাখবে। এই অ্যাটেনশন ইকোনমিতে যার কন্টেন্টে আমরা যত বেশি সময় স্ক্রিনে আটকে থাকি, মার্কেটে তার মূল্য তত বেশি। দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভালো বা শিক্ষামূলক কন্টেন্টের চেয়ে ভালগার বা অর্ধনগ্নতা নির্ভর কন্টেন্টই বেশি স্ক্রিন টাইম পাচ্ছে। আর এই কারণেই ভালগার ইনফ্লুয়েন্সারদের সংখ্যা অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়ছে। এর ভয়াবহ পরিণতি হল অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে থেকে শুরু করে তরুণ তরুণীরাও এই সহজ কিন্তু বিপদগামী পথের দিকে ঝুঁকছে। এই আলোচনা যতই অন্ধকার হোক না কেন, সব ইনফ্লুয়েন্সারদের এক পাল্লায় মাপার সুযোগ নেই। অনেকেই আছেন যারা কন্টেন্ট বানাচ্ছেন সত্যের ওপর ভিত্তি করে। তারা কথা বলেন মানসিক স্বাস্থ্য নিয়ে, যেমন দ্য ব্লাড ফাউন্ডেশন, পরিবেশ ও জলবায়ু, লিয়া থমাস, মানবাধিকার ও জেনোসাইড বিরোধিতা, যেমন বেলা হাদিদ। তাদের অনেকে শ্যাডো ব্যান্ড হয়েছেন, ব্র্যান্ড হারিয়েছেন, হয়তো আইনি চাপেও পড়েছেন, কিন্তু তবুও তারা থামেননি। তারা প্রমাণ করেছেন ইনফ্লুয়েন্সার মানে শুধু সাজানো জীবন নয়, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় প্রতিবাদের ভাষা। ইনফ্লুয়েন্সার কালচারের এই চকচকে পর্দার পেছনে আমরা কি আরেকটা ট্র্যাজেডি দেখতে যাচ্ছি, নাকি আমরা এখনই প্রশ্ন করতে শিখব কার চোখে, কার কথায় আমরা নিজেদের জীবন সাজাচ্ছি?